সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা সোদপুর থেকে বাস ধরে যাব দীঘার দিকে। ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তাই বাসে করেই রওনা দেব। একদম সোদপুর মিউনিসিপ্যালিটির গেট থেকে আমরা বাসটা ধরে নেব। টিকিট বুক করাই ছিল, তাই কোনো অসুবিধাই হবে না। দেখা যাক বাসে করে শীতের সকালে দীঘা যেতে কেমন লাগে। চলুন, বাস এসে গেছে। এবার বাসে করে চলে এসেছি আমরা কোলাঘাট। কোলাঘাটে বাসের প্রথম স্টপ, সেখানে আমরা নেবে একটু খাবার দাবার খেয়ে নেব। যা খাবার এনেছি, চা খেয়ে নিলাম। এরপরে এখান থেকে নেক্সট স্টপ আমাদের দাঁড়াবে কন্টাই। এখানে বেলঘরিয়া ডিপোর একটা বাস চোখে পড়লো। এই সামনের বাসটাই আমাদের। বাসে পুরো সিট ভর্তি ছিল, বেশ ভালোই লাগছিল শীতের সকাল বাসে করে আসতে। আমরা একে একে গঙ্গার উপর থেকে ব্রিজগুলো পার হয়ে হয়ে আমরা চলে এসেছি এখন একদম হাওড়া জেলার শেষে, প্রায় মেদিনীপুর। আমার পিছনের দিকে রয়েছে কলকাতা, আর সামনের দিকে হচ্ছে পূর্ব মেদিনীপুর বা দীঘার দিকটা। চলুন, বাস এখনই ছেড়ে দেবে, 10 মিনিট স্টপ ছিল। এখন আমাদের সামনে রয়েছে রূপনারায়ণ নদ। এর এক পারে হচ্ছে হাওড়া, অন্য পারেই পূর্ব মেদিনীপুর। এই নদীটি অতিক্রম করেই আমরা কোলাঘাট পার হয়ে আসছি। তারপরে কিছু দূরেই পড়বে কংসাবতী নদী, সেটিও আপনাদের দেখাবো। খুব সুন্দর লাগছে। ট্রেনের ব্রিজ আর সাধারণ যানবাহন চলার ব্রিজ দুটোই রয়েছে এই নদীর উপর। সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে দেখতে পাচ্ছেন। এদিকে এখনও দেখতে পাচ্ছি আমরা কাশফুল রয়েছে, আমাদের ওদিকে তো সব ঝরে গেছে। আর এখানে জলাজমির পরিমাণ তো বেশিই রয়েছে। এখন আস্তে আস্তে অনেক বাড়িঘর হয়ে উঠছে এই অঞ্চলে। আমরা আস্তে আস্তে সমস্ত হাওড়া জেলাগুলি ক্রস করে এখন আমরা কংসাবতী নদী পার হচ্ছি। আমাদের বাসটা দেখতেই পাচ্ছেন, কংসাবতীর জলে টইটুম্বুর ছোট ছোট মাছের ট্রলারগুলোও দেখা যাচ্ছে। আমাদের হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলি অনেক নদীতেই পরিপূর্ণ রয়েছে। কোনোটা জোয়ারের জলে পুষ্ট, কোনোটা বর্ষার জলে পুষ্ট। বিভিন্ন ঋতুতে এগুলো ভয়ঙ্কর। বাসে আমরা জেগে ঘুমিয়ে চলছি, বাসের মধ্যে খাওয়া দাওয়া সমস্ত চলছে। আর একটু পরে আমরা মেদিনীপুর পৌঁছে গেছি। এখন কন্টাইতে রয়েছি আমরা। আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে তো ঢুকেই গেছি। কন্টাই বা কাঁথি পার করে আমরা চলে এসেছি একদম দীঘার কাছাকাছি। আর 1 ঘন্টার মধ্যেই আমরা দীঘার অঞ্চলে প্রবেশ করব। ফাঁকা রাস্তাঘাট, সকাল সকালই আমরা বেরিয়েছিলাম বলে মোটামুটি 11:30 12টার মধ্যে দীঘায় পৌঁছে যাব। হোটেলও বুক করা রয়েছে, তাই অসুবিধা হবে না। একটু কিছু খেয়ে দেই আমরা বেরিয়ে পড়ব তালসারি, উদয়পুরের দিকটায়। আশা করি আমার ভিডিও সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তাদের কাছেও আমার আবেদন রইল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। এখন আমরা দীঘায় চলেই এসেছি। দেখতেই পাচ্ছেন দীঘার গাছগুলো, দূরে সব ঝাউবন, মাঝখান দিয়ে পার্ক। যেহেতু এবছর আমাদের ইচ্ছা ছিল তাজপুর, শঙ্করপুর ঘুরে দেখা, তাই আমরা ওল্ড দীঘাতে এই বছর হোটেল নিয়েছি। এখানে চোখে পড়বে কেয়া বন, ঝাউ গাছ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ, কিছু ক্যাকটাস গাছ। এগুলোই এখানকার মূল আকর্ষণ। আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চলের গাছপালার থেকে এগুলো সম্পূর্ণই আলাদা। এখানকার গাছপালাগুলো একটু সামুদ্রিক আবহাওয়ার উপযুক্তভাবেই তৈরি, দেখেই বোঝা যাচ্ছে। আমরা একদম দীঘাতে প্রবেশ করে গেছি, ওল্ড দীঘা। এখানে আমাদের হোটেল। চলুন এবার হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আপনাদের দেখাবো আজকে কোথায় কোথায় আমরা ঘুরতে যাব। সম্ভবত দুপুরবেলায় আমরা ঘুরে দেখব। দুপুর থেকে সন্ধ্যা আমরা পুরোটাই ঘুরবো উড়িষ্যার দিকটায়। চলুন। 2022 সালের পর আবার এসে পৌঁছালাম সমুদ্রের কাছে। 2022 সালে গেছিলাম পুরীতে, আর এবার এসে পৌঁছেছি দীঘাতে। 2018 সালে শেষবার এসেছিলাম দীঘাতে। সেবার এসেছিলাম বর্ষাকালে, তাই তুমুল ঝড় বৃষ্টির মধ্যেও স্নান করেছি, আনন্দ করেছি খুব। কিন্তু এইবার যেহেতু শীতকাল, তাই একটু দূরত্ব বজায় রেখেই সমুদ্রের পাশে সময় কাটালাম, ছবি তুললাম। আর ইউটিউবার হিসাবে প্রথমবার এসেছি দীঘাতে বা সমুদ্রের উপকূলে,
তাই একটা অন্য অনুভূতি তো হচ্ছেই, আপনাদের সামনে তুলে ধরতে পারবো, চেষ্টা করব। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। শহর থেকে অনেক দূরে সমুদ্র সৈকতে সকালবেলা, তাই দেখছেন অনেকটাই ফাঁকা। হোটেলে যাবার পথেই যে জগন্নাথ মন্দির দীঘাতে তৈরি হচ্ছে নিউ দীঘা স্টেশনের পাশেই, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর বিশাল আকার এই মন্দির তৈরি হচ্ছে। সম্ভবত 2025 সালের অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরটা চালু হবে। তখন অবশ্যই সকলে আসবেন, ঘুরে দেখবেন। এখন আর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তাই আমরা রাস্তায় যেতে যেতেই আপনাদের সামনে একটু তুলে ধরলাম এক টুকরো জগন্নাথ মন্দির দীঘার বুকে। জগন্নাথ ধাম বলেই এটি পরিচিত হবে। নিউ দীঘা স্টেশন থেকেও এই মন্দিরের চূড়াটি দেখা যাবে। আপনারা আসলে নিউ দীঘা স্টেশন থেকে এখানে পায়ে হেঁটেই চলে আসতে পারবেন। আশা করি সকলের ভালো লাগবে। যখন এই মন্দিরটি তৈরি হয়ে যাবে, এই অঞ্চলে আরও পর্যটক ও দর্শনার্থী তখন দীঘায় ছুটে আসবে জগন্নাথ দর্শনের জন্য। প্রত্যেকবারই নানা প্রাকৃতিক দুর্যোগ এখানকার সবুজকে আরও কমিয়ে দিচ্ছে। আর যত এখানে জনগণ আসছেন, তত হোটেল তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, নানা সৌধ তৈরি হচ্ছে। ফলে আস্তে আস্তে বন জঙ্গল কমে আসছে, যেগুলি মোটেই পরিবেশের জন্য ভালো নয়। তাই সকলের কাছে এই আবেদন যে এখানে আরও সবুজকে বাড়তে দিন। আর প্রথমেই আমরা চলে যাব উদয়পুর সি বিচে, যেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বর্ডারেই একদম অবস্থিত। দেখে মনে হবে এটা উড়িষ্যারই কোনো অংশ। চলুন। উদয়পুর সি বিচ সবসময় পর্যটকের ঠাসা থাকে, দেখতেই পাচ্ছেন সবাই এখানে বসে এখানকার আঞ্চলিক খাবার দাবারগুলো উপভোগ করছে। কেউ লাল কাঁকড়া, কেউ মাছ ভাজা, কেউ একটু উষ্ণ পানীয় এখান থেকে বসে আনন্দ নিচ্ছে এবং খাচ্ছে, ছবিও তুলছে। শীতকাল বলে একটু ভিড়টা হয়তো কম, কারণ সবাই স্নান করতে রাজি হচ্ছে না ঠান্ডায়। এখানে উদয়পুর সি বিচে আপনাদের চোখে পড়বে যে বন্ধুরা একসাথে বসে এই টেন্টগুলোর তলায় চেয়ার ভাড়া নিয়ে লাল কাঁকড়া খাচ্ছে আর আনন্দ করছে, গান বাজনা করছে। আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আসলে এখানে বন্ধু বান্ধব ফ্যামিলিকে নিয়ে আসবেন, দেখবেন সময়টা খুব সুন্দর কেটে যাবে সমুদ্র সৈকতে। এখন ওল্ড দীঘা নিউ দীঘার পাশাপাশি উদয়পুর বিচটাও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এই নিয়ে দুবার এখানে এসেছি, প্রত্যেকবারই ভালো লেগেছে। এবার সমুদ্রটা অনেকটা দূরে দেখতে পাচ্ছি, এখনও হয়তো এখন ভাটা চলছে বলে সমুদ্রের অনেকটা দূরে চলে গেছে, তাই আমরা হেঁটেই ঘুরছি। এখানে একদম তাজা মাছ, কাঁকড়া চোখে পড়বে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, পমফ্রেট। এটা ভাজা খায়। এই হচ্ছে উদয়পুর বিচ। আজকে স্নানের কোনো চান্সই নেই, ঘুরে দেখার শুধু চান্স। আর আপনাদের সামনে তুলে ধরার। সকলকে শীতকালীন শুভেচ্ছা, আর আমার চ্যানেলে সকলকে আবার স্বাগত। আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন যে খুব কম লোকজনই এখন স্নান করছে। সকলেই দূর থেকে সমুদ্রের দৃশ্যগুলো উপভোগ করছে, ছবি তুলছে। কেউ কেউ প্যারাগ্লাইডিংও করতে চাইছে, কেউ বাইক চালাচ্ছে, কেউ স্কুটারগুলো চালাচ্ছে। এখানে বেশ ভালোই লাগে, কিন্তু স্নানের লোকজন খুবই কম, এটা চোখেই পড়লো। সবাই বলে যে সমুদ্রের ধারে শীতকাল উপভোগ করা যায় না, কিন্তু একেবারেই ঠিক না। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। প্রথম দিন তো বেশ ঠান্ডা আমাদের কষ্টই দিয়েছে। আশা করি উদয়পুর বিচ ঘুরে আপনাদের ভালোই লেগেছে। ধুধু প্রান্তে উদয়পুর বিচ তো সুন্দর। দীঘা ঘুরতে আসলে নিউ দীঘা, ওল্ড দীঘার পাশাপাশি উদয়পুর, তালসারি এগুলো তো সকলেই ঘুরে দেখবেন। আশা করি উদয়পুর বিচ ঘুরে ভালোই লাগছে। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীতের মরশুম শুরু হয়ে গেছে, সকলেই ঘুরতে যাচ্ছেন। দীঘাও অনেকেই আসবেন, আর আসলে অবশ্যই উদয়পুর বিচ তো ঘুরেই দেখবেন। এখানকার কাঁকড়া ভাজা আর একটু পানীয় খেতে সকলেই এখানে ছুটে আসেন। আমরা অবশ্য সে পথ পাড়াইনি, আমরা খেয়ে দেই এসছি এখানে, তাই নর্মাল ছবি তুললাম, একটু ঘুরে দেখলাম। আর স্নানও করিনি, কারণ বড্ড বেশি বেলা হয়ে গেছে। তাই যেতে হবে চন্দনেশ্বরী মন্দির,
সেই জন্যই বেরিয়ে যাব। সকলকে শীতকালীন শুভেচ্ছা। আমার পিছনে সেই ঝাউবন আর এই সেই উদয়পুর বিচ। এখানে আসতে সত্যি সকলের ভালো লাগে। নিউ দীঘা, ওল্ড দীঘার পাশাপাশি এই জায়গাটা আসতেও সকলের ভালোই লাগে। উদয়পুর বিচ আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে আবার চলে যাব তালসারির দিকে। তালসারিতে গিয়েও আমরা আপনাদের সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। এখন তো একদম বিকেল হয়ে এসছে, তাই চলুন আমরা বেরিয়ে পড়ি তালসারির দিকে। পরবর্তীকালের জন্য ঝাউবন পরিষ্কারও করছে। উদয়পুরের সি বিচে আপনারা অনেক খাবার দাবার, পোশাক আশাকের দোকানও পেয়ে যাবেন। সানগ্লাস, চশমা, টি শার্ট, প্যান্ট অনেক কিছুই পেয়ে যাবেন, যাতে আপনারা কোনো রকম বিপদে না পড়েন সেই রকম ব্যবস্থাও এখানে রয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। বাইক ভাড়া নিয়েও এখানে বিচের উপর দিয়ে চালিয়ে যেতে পারবেন। সাইট সিনটা তো খুবই সুন্দর। চারিদিকে ঝাউ গাছ আর সমুদ্র, বালি আর প্রচুর প্রচুর মানুষের ভিড় সব সময়। এবার এখান থেকে আমরা আবার টোটো করে নিলাম। এবার চলে যাব আমরা তালসারির দিকে। ভিতরের রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আমরা চললাম। এই সকল বাড়িঘরগুলি কিন্তু উড়িষ্যার রাজ্যের অন্তর্গত, পশ্চিমবঙ্গের না। তাই এখানকার ভাষাগুলি, বাড়ির যে দেওয়াল লিখনিগুলো রয়েছে সেগুলো উড়িয়া ভাষায় লেখা, তাই আমাদের পক্ষে উদ্ধার করা সম্ভব না। এখানকার বেশিরভাগ বাড়িঘরগুলো দেখেই মনে হলো এগুলো নিম্ন মধ্যবিত্তদেরই বাড়ি, কারণ বেশিরভাগ বাড়ি হচ্ছে কাঁচা বাড়ি। পাকা বাড়ি খুব কমই দেখতে পেলাম। বিশেষ চাষাবাদও হয় না দেখলাম। বেশিরভাগ জমি দেখলাম বালুকাময়। বেশিরভাগ জমিতেই খেজুর গাছ, ঝোপঝাড় ইত্যাদি হয়ে রয়েছে, তাই খাদ্যশস্যেরও এখানে একটু সমস্যা রয়েছে বোঝাই গেল। যত দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে ততই ঠান্ডাটা আরও বেশি করে অনুভূত হচ্ছে। টোটোতে তো খুব ভালোই ঠান্ডা লাগছে দেখছি। এবার একদম তালসারির কাছে গিয়ে পৌঁছাবো, দেখি সেখানে কীরকম ঠান্ডা লাগে। রোদ রয়েছে কিন্তু তবুও কিন্তু হাওয়া দিচ্ছে যখনই, তখনই ঠান্ডাটা লাগছে। এবার আমরা চলে এসেছি উড়িষ্যা রাজ্যের তালসারির কাছে, যেটি পশ্চিমবঙ্গের দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু উড়িষ্যা জেলার বালাসোর থেকে প্রায় 90 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। এখানে নেবেই আমরা দেখলাম ওটিডিসির একটি রিসর্ট রয়েছে, পান্থশালা যার নাম। এখানে অনেক মৌমাছির চাকও চোখে পড়লো। এবার আগে সোজা চলে যাব আমরা বিচের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে ঝাউবন রয়েছে, সারি সারি গাছ। এখানে আগে এগুলো ছিল, মাঝখান দিয়ে রাস্তাটি রয়েছে, এই দেখা যেত সব আবছা। তার মানে প্রাণীগুলো বোঝা গেল না এখানকার প্রাণীকুলের সম্পর্কে। প্রাণীগুলো আবছা, গাছ আছে, তিমি আছে। তালসারি বিচের সামনে আমরা একদম দাঁড়িয়ে। আমার পিছনে প্রচুর গাছপালা। এই গাছপালাগুলো যতদিন থাকবে ততদিন এই বিচগুলো ভালো থাকবে। সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা থেকে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গ কিছুটা নিরাপদে থাকবে। তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আসলে এই সকল হোটেলগুলোতে থাকতে পারবেন। হোটেল সাগর কন্যা, আর এটার নাম আমি একদমই পড়তে পারছি না, হোটেল সাগর সৈকত। গঙ্গা মাতা মেরিন প্রাইমারি ফিশারিজ হয়েছে তালসারি। এখানে অল্প বিস্তর দোকান রয়েছে। এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দিনে দুবার একদম নদীর জলে ভরে যায়। তখন খাড়ির জল, সুবর্ণরেখা নদীর জল এখানে এসে ভরে যায়। তখনই এই নৌকো করে একদম দূরে যে বিচ রয়েছে, তালসারির বিচ, সেখানে যাওয়া যায়। এখন জল চলে গেছে।
তালসারির মূল আকর্ষণ হলো এই সুবর্ণরেখা নদী এখানে বঙ্গোপসাগরে এসে পড়েছে, সেটি এখানে চোখে পড়ে। নদীর খাড়ি এবং সমুদ্রের খাড়ির বিশেষত্বই এখানে পর্যটকদের টেনে আনে। সুন্দর লাগছে এই জায়গাটা। রয়েছে আমরা তালসারিতে। সুন্দর তালসারির বীচ। আমাকে একটা ভিডিও তুলে দিবি। এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার তালসারির বিচে। সমুদ্রটা অনেক দূরে, কিন্তু যাওয়া মুশকিল। আপনাদের তাই আশেপাশে সৌন্দর্যটা দেখালাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝাউবন রয়েছে ওইদিকে, আর এদিকটা কিছুটা বালির চড়া পড়ে গেছে। তারপরে একটু জল, আরও দূরে সমুদ্র। অনেকে গেছে, একটু কায়দা করে হয়তো নদী পথে যেতে হয়েছে বা বাইকে করে যেতে হয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই এইটুকুই আপনাদের দেখাতে পারলাম। এখানে আসলে চোখে পড়বে বিশাল আকার জেলিফিশ, তাছাড়াও লাল কাঁকড়াও এখানে ছড়াছড়ি থাকে। আমরা অবশ্য কমই দেখতে পেলাম, এগুলোকে হাত দেওয়া উচিত নয়। এছাড়া এখানে লাল কাঁকড়াও চোখে পড়বে আপনাদের। তালসারিতে আসলে আপনারা বিভিন্ন নৌকার সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আর বাইক ভাড়া করে ওই দূরে যেদিকে সমুদ্র আছে সেদিকে যেতে পারবেন। হাতে সময় রাখতে হবে, হয়তো পুরোটা ঘুরতে পারবেন না। এখানে এমনি সৌন্দর্যটা খুবই সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, মাঝে অল্প অল্প জল রয়েছে, অনেক দূরে সমুদ্র। সত্যি ওড়িশা আর পশ্চিমবঙ্গের এই অংশটা সকলের কাছে, শীতকাল হোক গরমকাল হোক যে কোনো সময় এখানে আসতে পারবেন। সমুদ্রের পাশে তো আবহাওয়াটা সবসময় মনোরম থাকে, তাই অবশ্যই সময় সুযোগ পেলে ঘুরে যাবেন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। চলুন। এক সময় এখানে সংঘবদ্ধভাবে অনেক তালগাছ ছিল। বর্তমানে নদীর ভাঙন, সমুদ্রের ভাঙন, বিভিন্ন প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা যেমন ওড়িশা রাজ্যকে বিপর্যস্ত করেছে, তাই আস্তে আস্তে অনেক গাছপালাও হারিয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটাই তালসারির মূল আকর্ষণ, যেখানে দুদিকে জলরাশি আর মাঝখানে সানসেট। খুব সুন্দর লাগছে চারদিকটা। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন, আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আশা করি ভালো লাগবে। সকলকে শীতকালীন অনেক অনেক শুভকামনা। চল, এই যে দুদিকে তো গাছপালা, দিকটাও রয়েছে, দিকটাও রয়েছে। সোজা গেলে তালসারি। আশা করি সকলের ভালো লাগলো ঘুরে। কতগুলো মৌমাছির চাক এখানে, বোঝাই যাচ্ছে ইকো ফ্রেন্ডলি। মৌমাছির চাকগুলো এখানটা ঢুকলেই দেখতে পাবেন। কত মৌমাছির চাক উপরে, ছোট বড় ছোট বড়, সযত্নে রাখা। এটার ভিতরে এটা একটা কটেজ, এখানেও থাকতে পারবেন চাইলে, একদম হোটেলের সামনে। ওটিডিসি অ্যাকোমোডেশন, রেস্টুরেন্ট, কামেসি বার, পান্থশালায়। তালসারি বিচ ঘুরে আপনাদের আশা করি খুব ভালো লাগবে। দীঘা ঘুরতে আসলে অবশ্যই টোটো বা অটো ভাড়া করে এখানে চলে আসবেন। একটু দাম দর করে নিতে হবে, 400 থেকে 500 টাকার মধ্যে পড়বে। আর আসলে এই সুন্দর ভিউটা আপনারা পাবেন, যেখানে অনেক দূরে সমুদ্র, কিছু নৌকো রয়েছে, গাছপালা রয়েছে, আর এর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। সত্যিই ভালো লাগবে। সময় নিয়ে আসবেন, তাহলে বাইকে করেও এখানে দূরে ঘুরে দেখতে পারবেন মোহনা। আর এখানে পাখিদের ঝাঁকও রয়েছে, একটু নিরিবিলি, অত ভিড় নেই। সত্যি ভালো লাগবে আসলে। চলুন, আবার দেখা হচ্ছে অন্য একটা জায়গায়। উদয়পুর বিচ হয়ে তালসারির বিচে এসেছিলাম, সেই পথ দিয়ে আবার ফিরছি। গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছেন, ওড়িশার গ্রামের ভিতর দিয়ে আমরা চলছি। আজকে সারাদিনটা খুব পরিশ্রমী কেটেছে। সকালবেলা বাসে করে আসলাম, এসেই বেরিয়ে গেছি লাঞ্চ করে। চন্দনেশ্বরের মন্দিরেও গেছিলাম, সেটা একটা পরের ভিডিওটা দেখাবো। আশা করি যতটুকু দেখালাম প্রত্যেকেরই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। শহরের ব্যস্ততম জীবন থেকে একটু সুযোগ পেয়ে একটু সময় বার করে চলে আসুন এই সমুদ্র সৈকতে, সত্যিই ভালো লাগবে। শহরের ক্লান্তি ভুলে যাবেন, আর মন প্রাণ বেশ শান্তিও পাবে। আর এই সমুদ্রের শব্দ আপনার মনের মণিকোঠায় জায়গা করে নেবে।
বাঙালিদের কাছে দীঘা, পুরী, দার্জিলিং খুব প্রিয় জায়গা। আমরা অল্প সময় সুযোগ পেলেই এইখানে চলে আসি। কখনো আমরা পাহাড়ের উচ্চতায় নিজেদের খুঁজে পাই, কখনো আবার সমুদ্র সৈকতে নিজেদের হারিয়ে ফেলি।